অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। সফররত উপদেষ্টা আসিফ নজরুলের সাথে একাধিক বৈঠক। প্রথম ধাপে যাবেন প্রায় ৮,০০০ শ্রমিক। বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতে ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা। প্রতারণা নিয়ে সতর্ক করলেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। এবং তুরস্কে শুরু হচ্ছে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা। পুতিনের সঙ্গে সাক্ষাৎ না হলে ইউক্রেন ইস্যুর অগ্রগতি হবে না, মন্তব্য ট্রাম্পের। দর্শক, স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। অবশেষে বাংলাদেশের বন্ধ শ্রমবাজারের দ্বার খুলছে মালয়েশিয়া। প্রথম ধাপে ৭,৯২৬ জন কর্মীর নাম চূড়ান্ত হয়েছে। দেশটির ৩ মন্ত্রীর সাথে বৈঠকের পর শ্রমবাজার নিয়ে সুখবর দেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, আগামী বছরগুলোতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যদিও বাংলাদেশিদের জন্য শ্রমবাজার আবারও খোলার জন্য কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে কুয়ালালামপুর। ৩ সিন্ডিকেটের থাবায় গেল বছর মালয়েশিয়া যেতে পারেননি হাজার হাজার শ্রমিক। ভিসা জটিলতায় চোখের জলে তাদের বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়। সেই সাথে দেশটিতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে চক্র তৈরির অভিযোগ তুলেছিল কুয়ালালামপুর। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই বন্ধ বাজার আবার চালু করতে উদ্যোগী হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রীর সাথে এক যৌথ সভায় মিলিত হন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, চূড়ান্তভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। আমরা অনেক আলোচনা করেছি, তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নেবে। তো প্রথম ব্যাচ হিসাবে ৭,৯২৬ জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। এছাড়া ভিসা জটিলতা, রিক্রুটিং এজেন্সি সহ নানা ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা, যেটুকু আশ্বাস আমরা পেয়েছি। তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে। এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি, তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন। আগামী কয়েক বছরে প্রায় ১২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। সেক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকের জন্য বড় সম্ভাবনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদ রানা, নিউজ 24। বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা। সংবাদকর্মীদের সাথে সাক্ষাৎকালে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, গেল এক সপ্তাহ থেকে অফিসিয়ালভাবে প্রকাশিত না হলেও বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন লামানা বা বিশেষ অনুমতি ছাড়া। তিনি ভিসা নিয়ে প্রতারণা না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেন। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মনিরুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও অনেকে। যেসব ভিসা আমরা সত্যায়িত করছি, নিয়োগকারীর সাথে দূতাবাসের চুক্তি হয়, যেখানে আমরা নিশ্চিত করি যে প্রবাসী বাংলাদেশি এখানে আসবেন তার বেতন কত হবে, তার থাকার ব্যবস্থাটা কিভাবে হবে সেটা আমরা দেখি, তার চিকিৎসার ব্যবস্থাটা কি ব্যবস্থা সেটা আমরা দেখি, তার ছুটির ব্যবস্থাটা ঠিক মতো করা হচ্ছে কিনা আমরা দেখি। তো এই বিষয়গুলো নিশ্চিত হয়ে অনুগ্রহপূর্বক আপনারা ভিসা গ্রহণ করে আসবেন এবং অনুগ্রহপূর্বক দালালের মাধ্যমে আসবেন না। আমাদের যে পদ্ধতি যেটা আছে DSL-এর মাধ্যমে, সেটা হচ্ছে যে আপনার নির্ধারিত পদ্ধতি, এর মাধ্যমে আসার জন্য আপনাদের অনুরোধ করছি। আবারও শান্তি আলোচনায় চেষ্টায় রাশিয়া ইউক্রেন। তুরস্কে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়াদের মধ্যে ক্রেমলিনের তালিকায় নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। এতে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউক্রেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণ নিয়েও রয়ে গেছে অনিশ্চয়তা। ২ বছর পর আবারও শান্তি প্রতিষ্ঠার সরাসরি চেষ্টা। বৃহস্পতিবার তুরস্কে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ক্রেমলিনের প্রকাশিত প্রতিনিধি তালিকায় নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। এই আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য উপস্থিতি নিয়েও চলছে জল্পনা। তিনি বৈঠকে থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে ইস্তাম্বুলে যাবেন তা নিশ্চিত করা হয়েছিল আগেই।
শুরু থেকেই পুতিনের উপস্থিতির উপর জোর দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের ভাষ্য, পুতিনের এই অনুপস্থিতি প্রমাণ করে যে রাশিয়া শান্তি আলোচনার বিষয়ে যথেষ্ট আন্তরিক নয়। জেলেনস্কি জানান, রাশিয়ার প্রতিনিধি দল কারা হচ্ছেন তা দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেবে ইউক্রেন। তার অভিযোগ, রাশিয়া আলোচনার কথা বললেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। এখন এটি সমগ্র বিশ্বের কাছে আরও স্পষ্ট যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র বাধা হলো রাশিয়ার ইচ্ছাশক্তির অভাব। এদিকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এখনও উত্তপ্ত। পূর্বাঞ্চলীয় পোক্রোভস্ক শহরের আশেপাশে অব্যাহত রয়েছে যুদ্ধ। এই শান্তি আলোচনা নিয়ে ইউক্রেনীয় সেনাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ কিছুটা আশাবাদী, কারণ তাদের পর্যবেক্ষণে আগের মতো সামরিক শক্তি নেই রাশিয়ার। তবে এই আলোচনা থেকে খুব বেশি আশার আলো দেখছেন না যুদ্ধের ভয়াবহতায় স্বজনহারা সাধারণ মানুষ। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সরাসরি বৈঠক না হওয়া পর্যন্ত ইউক্রেন সংকট নিয়ে কোনো অগ্রগতি হবে না। বৃহস্পতিবার কাতার থেকে সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এদিকে তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধি দল আজ ইস্তাম্বুলে পৌঁছেছে। রাশিয়া তুরস্কের প্রতিনিধি দলের মধ্যে আজ একটি বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে এংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি লন্ডন প্রেজেন্ট 60তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা মেলা 2025। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিনের এই মেলা চলবে 17ই মে পর্যন্ত। শিক্ষা মেলায় অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় 40টি কনসালটেন্সি ও এজেন্সি, যারা প্রতিনিধিত্ব করছে 45টিরও বেশি দেশের 2500 আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের। মেলায় অংশগ্রহণকারীরা পাচ্ছেন এক্সপার্ট কনসালটেশন, ফ্রি অ্যাপ্লিকেশন, গাইডলাইন, স্কলারশিপ ও ভিসা সহায়তা সহ আরও অনেক সুযোগ। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশের গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করছে। সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, এবছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ উন্নতি করেছে। এ সাফল্যের জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। কার্বন কমান, পরিবেশ বাঁচান, এই বার্তা নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এ সময় বক্তারা কার্বন নিঃসরণের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। এ সময় মূল আলোচক ছিলেন ডক্টর জাকি রিজওয়ানা আনোয়ার। কর্মশালার শুরুতেই অংশগ্রহণকারীদের স্বাগত জানান ইস্ট হ্যান্ডের সিইও আ.স.ম. মাসুম। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। দুর্নীতির অভিযোগ ও অনাস্থায় পদত্যাগ করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। এতে নির্বাচনের মাত্র 2 দিন আগে ভেঙে গেল পিএসডি সরকার। এদিকে রাজপথে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। পিএসডি সরকার সেফ এন্ট্রি বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিবাসীরা। এমন অবস্থায় অভিবাসী বান্ধব দলের পক্ষে প্রচারণায় নেমেছেন অনেক প্রবাসী। তবে নতুন সরকার নিয়েও শঙ্কায় রয়েছেন অনেকে। তাই তো পিএসডির পক্ষেও পথে নেমেছেন কেউ কেউ। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন 3,33,000 ভোটার, যার মধ্যে নিবন্ধিত ভোটার রয়েছেন 1 লাখের কাছাকাছি। এসএসএক্সের টার্ক মুসলিম সেন্টার ইউকের আয়োজনে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। সময় হলো ছোট একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ। এই হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতাদের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতায় গত 9 মাসে ক্যাম্পাসে সাম্যসহ 2 হত্যাকাণ্ড হয়েছে। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক সিদ্দিকুর রহমান নিউজ 24-কে জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে কমিটি। সাম্য হত্যার বিচার ও অপরাধীদের দ্রুত গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করে ভিসি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যেখানে অংশ নেন ছাত্রদলের কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী সহ মহানগরীর নেতৃবৃন্দ। এ সময় অভিযোগ তোলেন, প্রশাসনের ব্যর্থতাই হয়েছে এমন হত্যাকাণ্ড। ঘটনার দ্রুত তদন্ত করে বিচারের দাবি তোলেন তারা। এই ব্যর্থ ভিসি এবং ব্যর্থ প্রক্টরের পদত্যাগ চাই। বাংলাদেশের সর্বোত্তম বিদ্যাপীঠটিতে নিরাপত্তা বলয় ভেঙে পড়েছে এবং বর্তমান যে প্রক্টর সেই নিরাপত্তা বলয় স্ট্রং করার জন্য ব্যর্থ হয়েছে। আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সামনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় বৃহস্পতিবার শোক দিবস পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্ধবেলা স্থগিত রাখা হয় ক্লাস পরীক্ষা। ঘটনার প্রকৃত কারণ জানতে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান জানান, সব বিষয় মাথায় রেখে কাজ করছে তারা। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারবেন বলেও জানান তিনি। সরেজমিনে যেখানে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেখানে আমরা পরিদর্শন করেছি এবং গত রাতে আমরা বসে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে একটা জেনারেল সার্কুলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং পিআরওর মাধ্যমে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে যে এই হত্যাকাণ্ড সম্পর্কে যদি কারো কাছে কোনো সুস্পষ্ট কোনো রকমের তথ্য প্রমাণ থাকে বা কেউ যদি অবহিত হয়ে থাকেন কিছু, সেটি আমাদেরকে জানানোর জন্য লিখিতভাবেও জানানোর সুযোগ আছে। চেষ্টা করব আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যেই আমরা, যদি আমাদের পক্ষে সম্ভব হয়, তাহলে সেই রিপোর্টটি পেশ করার। আর শিক্ষার্থীদের অভিযোগ, সাম্য হত্যার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। দাবি জানান নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার। বহিরাগত মুক্ত ক্যাম্পাস আর কি, যাতে এনশিওর করতে পারে। আমরা অনেক আনসেফ ফিল করি, বিশেষ করে মেয়ে স্টুডেন্টরা একটু আনসেফ ফিল করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি যে তারা যেন আমাদের এই নিশ্চয়তাটা দেয় যে আমরা যে এখানে আসছি, প্রত্যেক দিন চলাফেরা করছি, আমরা যাতে নিরাপদে থাকতে পারি। গেল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের আঘাতে নিহত হন ঢাবি শিক্ষার্থী সাম্য। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সাম্য হত্যাকাণ্ডের পেছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কি অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেপ্তার করেছেন 3 জনকে, 3 জন ভাও ঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের সাম্য, যার চেহারা সুদর্শন, সৌম্য, নাম তার সাম্য, তাকে হত্যা করবে কে? ভাবগুরুরা কেন হত্যা করবে? দর্শক, শিক্ষার্থীদের অধিকার আদায়ে আজ জুম্মার নামাজের পর জবি শিক্ষার্থীদের গণ অনশনের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 11:50 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন এই ঘোষণা দেন। তিনি সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের এতে অংশ নেওয়ার আহ্বান জানান। হামলার দিবসকে 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে ঘোষণা করছি। হয় দাবি আদায় হবে, নতুবা আমরা এখান থেকে আমাদের স্থান ত্যাগ করব না, আমাদের মৃত্যু হবে। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী সবার
ওইটা থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। এদিকে 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে সড়ক অবরোধ করে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনে একাত্মতা জানিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। আবাসিক হল নির্মাণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের 70% আবাসিক বৃত্তি প্রদান, 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের ওদরে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয়। মৎস্য ভবনের এক পাশ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সে 2019 সাল, 2016 সাল, 2014 সাল প্রত্যেকবারই বলা হয়েছে যে জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাস সেটা হচ্ছে করে দেওয়া হবে, জগন্নাথ স্টুডেন্টদের জন্য অধিকারগুলো বাস্তবায়ন করা হবে, কিন্তু প্রত্যেকবার মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই একটা বিশ্ববিদ্যালয় দেখাতে পারবেন না যেখানে 20 বছর পূর্তি হয়ে যাবে কিন্তু একটা ছেলেদের হল নাই। যখন আমরা একটা বাসায় উঠি আমাদের বাড়িওয়ালা সিকিউরিটি দেয় না, বা আমাদের ওইখানে যখন দূর থেকে একটা স্টুডেন্ট আসে তাকেও কেউ সিকিউরিটি এখানে দেয় না। 3 দফা দাবি পূরণের পাশাপাশি বুধবার মার্চ ফর যমুনা কর্মসূচিতে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। যে সমস্ত পুলিশ কর্মকর্তা আমাদের উপর এই অতর্কিত হামলা করছে বা যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে অবশ্যই আইনে আওতায় আনতে হবে। ততদিন না আমাদের আন্দোলন মেনে নেওয়া হচ্ছে, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা। আমাদের শিক্ষকদের যৌক্তিক 3টা দাবি, আমাদের কর্মচারী কর্মকর্তাদের যৌক্তিক 3টা দাবি, সেই দাবিগুলো এখনই বাস্তবায়ন করার প্রতিশ্রুতি আসুক। দাবি আদায় না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব, ততদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন থাকবে। এদিকে শিক্ষার্থীদের অবস্থান ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কের দুপাশে ব্যারিকেড দেয় আইনশৃঙ্খলা বাহিনী। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে শনিবার ফের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে নগর ভবন ছেড়েছেন বিক্ষোভকারীরা। অবস্থান কর্মসূচিতে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজার অভিমুখী সড়কের 2 পাশে যানজট তৈরি হয়। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের রায় ও ইসির গেজেটের পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে গড়িমসি করছে সরকার। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন তার সমর্থকরা। দুপুর পর্যন্ত চলা কর্মসূচিতে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ইশরাকের পক্ষে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে নগর ভবন প্রাঙ্গণ। বৃহস্পতিবার সকালে তারা নগর ভবনের গেটে তালা দিয়ে অবরোধ করে সেখানে অবস্থান নেন। নেতারা বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না বলেও জানান তারা। আদালতের রায় তার পক্ষে, তাহলে এটা কেন তালবাহানা করছে সরকার? বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন সুযোগ সুবিধা সব দিকেই নগরবাসী অতি কষ্টে আছে। শপথ দিয়ে আমাদের ইশরাককে মেয়র হিসেবে দিতেই হবে, এটাই আমাদের দাবি। ঢাকাবাসী নগর ভবনের সামনে শপথ না নেওয়া পর্যন্ত অবস্থান গ্রহণ করবে। তাদের অভিযোগ, 5ই আগস্টের পর থেকে নানামুখী সমস্যায় নগরবাসী। সরকারের কাছে আমার প্রশ্ন, আদালত রায় দেওয়ার পর আদালতের রায়কে কেন আপনারা মান্য করছেন না? আমরা চাই যে ইশরাক হোসেন মেয়র হয়ে বসবে। আমরা যাকে ভোট দিয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছি, আদালত তার পক্ষে রায় দিয়েছে, আদালত তাকে মেয়র ঘোষণা করেছে। আমরা বিগত 4 বছর পর্যন্ত আমরা আইনজীবী প্যানেল আমাদেরকে সাবেক মেয়র যিনি আপনাদের ভোট ডাকাতি করেছেন, তিনি প্রশাসন সহ বিচার বিভাগকে হস্তক্ষেপের মাধ্যমে আমাদের মামলার শুনানি করতে দেয়নি। নগরবাসীর দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানানো হয়। শুক্রবারের কর্মসূচি স্থগিত রেখে শনিবার সকাল 10টা থেকে নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
2020 সালে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে পরাজিত করে আওয়ামী লীগ সমর্থিত শেখ ফজলে নূর তাপস মেয়র হন। চলতি বছরের 27 মার্চ ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন নির্বাচন ট্রাইব্যুনাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আরও একটা বিরতির সময় হলো, নিশ্চয়ই সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। খোলা বাজারে ডলারের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। বাজার ব্যবস্থার উপর ডলারের দাম ছাড়ার একদিনের মাথায় এই মূল্য বৃদ্ধির ঘটনা ঘটল। তবে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও ক্রলিং প্যাক পদ্ধতিতে ডলারের দাম আশেপাশেই থাকবে বলে জানান ডেপুটি গভর্নর। এদিকে ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেয়া মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা। আর নতুন পদ্ধতিতে মূল্যস্ফীতি উস্কে দেওয়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পেতে শর্ত মেনে বুধবার ডলারের দাম বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক। চাহিদা ও যোগানের ভারসাম্য থাকায় টাকার অবমূল্যায়ন হতে দেবে না বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীতে এক অনুষ্ঠানে আর্থিক খাতের সংখ্যা থেকে বের হয়ে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডেপুটি গভর্নর। We have not actually used a single dollar to support the market. Rather, some money foreign exchange was bought to build up our reserves. So it is not built in a significant way, but it is remain constant despite huge payment of government loans as well as huge reduction of international payment areas. কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব নির্ধারিত দামেই বৃহস্পতিবার বিভিন্ন ব্যাংকে ডলারের কেনাবেচা হতে দেখা গেছে। তবে মানি এক্সচেঞ্জগুলো বলছে ডলারের দামের বাজার বুঝতে অন্তত 1 সপ্তাহ সময় লাগবে। 122 থেকে 124, 25, 26 এর উপরে মনে উঠবে না। পরবর্তীতে যদি গভর্নর মহোদয় আমাদের চিঠি দেয় তোমরা ওপেন বেচাকেনা করো বা রেট বাড়াই বেচাকেনা করো, তখন আমরা সেইভাবে করব। সরবরাহ এবং চাহিদা এই দুই নিরিখেই মার্কেটটা ঠিক হবে। আমরা আশা করি দামটা খুব লাগামহীনভাবে টাকার অবমূল্যায়ন হবে না। এদিকে ডলারের দাম বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ায় আমদানিকারক ও উৎপাদকরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। নিয়ন্ত্রণ থাকা অবশ্যই দরকার। আমরা তাতে আমার মনে হয় যে যারা ইম্পোর্ট করে তারা সবাই উপকৃত হবে। মার্কেট রেট যখন ওপেন হয়ে যাবে ডেফিনেটলি এটা বার্গেন হয়ে আমরা একটা প্রপার রেট পাবো। বিশ্লেষকরা বলছেন ডলারের দামের ক্ষেত্রে মূল্য সীমানা কিছুটা বাড়িয়ে পূর্বের ক্রলিং প্যাক পদ্ধতি আরও কিছুদিন যাচাই করতে পারত কেন্দ্রীয় ব্যাংক। আশঙ্কা থাকবে যে আমরা যে ফরেন এক্সচেঞ্জ যে ইনভেস্টমেন্টটা চাচ্ছি, তো এটা যদি একটা স্টেবল পর্যায়ে না যায় তাহলে আগামী 2-3 মাস তো সময় লাগবেই একটা স্টেবল পর্যায়ে যেতে। তবে ভুয়া মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাখা গেলে ডলারের বাজার স্থিতিশীল রাখা যাবে বলে মত সব মহলের। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। খেলার খবর। আইপিএলের বাকি ম্যাচে দিল্লির হয়ে খেলতে বিসিবির ছাড়পত্র চেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে শেষ পর্যন্ত বিসিবির ছাড়পত্র পাবেন কিনা তা নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের উপর। এ বিষয়ে বিসিবির একটি সূত্র জানায় এখন পর্যন্ত মুস্তাফিজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। অন্যদিকে বিসিবির চুক্তিতে না থাকায় পিএসএলে সাকিব আল হাসানের খেলা নিয়ে কোনো বাধা নেই। পিএসএল এর মাঝপথে এসে দল পেলেন সাকিব আল হাসান। চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। গুঞ্জন শোনা যায় বৃহস্পতিবার সাকিব এই প্রস্তাবের বিষয়ে বিসিবির কাছে এনওসির জন্য আবেদন করেছেন। যদিও বিসিবির কোনো চুক্তিতে না থাকায় সাকিব কোথায় খেলবেন বা খেলবেন না তা নিয়ে বিসিবির কোনো মাথা ব্যথা নেই। লাহোর কালান্দার্সে আগে থেকেই ছিলেন রিশাদ হোসেন। তবে 17 তারিখ থেকে আবার শুরু হওয়া টুর্নামেন্টে তিনি খেলবেন কিনা তা এখনো অনিশ্চিত। নিরাপত্তা ইস্যু ও আন্তর্জাতিক সূচির কারণে অনেক বিদেশি ক্রিকেটার পিএসএল ছাড়তে পারেন। সেই জায়গায় সাকিবের জন্য খুলেছে দরজা। এর আগেও পিএসএল এ খেলেছেন সাকিব। 2016 সালে করাচি কিংসের হয়ে অভিষেক, এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এদিকে আইপিএল এর শেষ মুহূর্তে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। 6 কোটি রুপিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ ও এনওসির জন্য বিসিবির কাছে আবেদন করেছেন। যদিও একই সময়ে বাংলাদেশের সিরিজ থাকায় ছাড়পত্র পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে আরব আমিরাতে চলমান সিরিজ শেষ করেই আইপিএল এ যোগ দিতে পারেন ফিজ। তবে সিদ্ধান্তটা পুরোপুরি বিসিবির হাতে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।